আমরা আমাদের এই ম্যাথের ফার্স্ট পার্টটা করছি। ফার্স্ট পার্টে আমাকে বলছে যে পিএইচ টা কত, তো আমি লিখছি পিএইচ আমার আসছে 7.29। এরপরে আমাদের কাজ সেকেন্ড পার্টটা নিয়ে। সেকেন্ড পার্টটা বলছে এই যে বাফার দ্রবণ, এই বাফার দ্রবণে একটা H2SO4 মানে একটা শক্তিশালী অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়েছে। এরপরে বলতে বাফার ক্ষমতা কত। আমরা বাফার ক্ষমতা সূত্র জানি বাফার ক্ষমতা ইকুয়ালস টু নিচে হবে ডেল পিএইচ বা পিএইচ এর যে চেঞ্জ ওইটা, পিএইচ এর যে পরিবর্তন হয়েছে ওইটা, এবং উপরে হবে আমি যতটুকু অ্যাসিড বা যতটুকু ক্ষার যোগ করি। যেহেতু এখানে H2SO4 যোগ করা হয়েছে, তার মানে উপরে এই যে এন, এই এন এর পরিচয় H2SO4 এর মানে যতটুকু H2SO4 যোগ করছে আর কি, প্লাস H2SO4 আমি দিচ্ছি, প্লাস এন অফ H2SO4। যদি একটু ভালোভাবে লিখি, এন এর পরিচয়টা এন অফ H2SO4, মানে যতটুকু H2SO4 এই বাফার দ্রবণে আমি যোগ করছি। এখন এখানে একটা বিষয় দেখার আছে, সেটা দেখো NH4OH আর NH4Cl। NH4OH এইটা আমার দুর্বল ক্ষার এবং এইটা তার লবণ NH4Cl। তার মানে আমি কি বলতে পারি না আমার এই যে বাফার দ্রবণ এটা একটা ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফার বাফার। আর আমরা জানি যে ক্ষারীয় বাফারে যদি আমি অ্যাসিড যোগ করি তাহলে কি হয়, তাহলে কিন্তু আমার একটা সূত্র আছে, সেটা তুমি যদি একটু তোমার খাতাটা দেখো তাহলে দেখবা যে পি অফ ও এইচ এটা আসে পি অফ কে বি প্লাস লগ, উপরে থাকে এন অফ এস, নিচে এন অফ বি। যেহেতু আমি অ্যাসিড যোগ করতেছি ক্ষারীয় বাফারের ক্ষেত্রে, তো সূত্রটা প্লাস এন, আর এখানে হবে মাইনাস এন, মানে যতটুকু আমি অ্যাসিড যোগ করছি তার মোল সংখ্যা। আচ্ছা, এখন আমি H2SO4 যেহেতু যোগ করছি, H2SO4 এর মোল সংখ্যাটা আমার কিন্তু এখানে বসাইতে হবে। তো আমি মোল সংখ্যা একটু বের করি H2SO4 এর। আমার দেয়া আছে কি কি, H2SO4 এর ভি দেয়া আছে 40 মিলিলিটার, আর আমার ঘনমাত্রা দেয়া আছে 0.1 মোলার। এখন আমি জানি যে S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V, তার মানে N হবে S ইনটু V। S 0.1, আর ভি দেখো ভিটা দেয়া আছে আমার মিলিলিটারে। বাট আমরা জানি এই যে সূত্রগুলা, মানে S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V, এখানে ভিটা বসাইতে হয় অলওয়েজ লিটারে। তার মানে এইখানেও S ইনটু V এটা লিটারে বসাবো। আমার দেয়া আছে মিলিলিটারে, তো মিলিলিটারকে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তাহলে সেটা লিটারে চলে যায়। আচ্ছা, এখন আমি একটু দেখি যে মোল সংখ্যা কত, মানে যতটুকু আমি H2SO4 যোগ করছি তার মোল সংখ্যা কত। এই যে H2SO4 এর আয়তন আর ঘনমাত্রা দেয়া আছে, ওইটা দিয়ে আমি দেখবো মোল সংখ্যাটা কত আসছে। আচ্ছা, মোল সংখ্যাটা 0.1 ইনটু 40 ডিভাইড বাই 1000। মোল সংখ্যা আসে 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মোল। তার মানে H2SO4 এর মোল সংখ্যা পাইছি 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন এই মোল সংখ্যাটা আমি এইখানে এই n এর জায়গায় বসালেই আমার হয়ে যাবে, কারণ n অফ s দেখো সল্টের মোল সংখ্যা দেয়া আছে 0.12, এবং ক্ষার যেটা n অফ b তার মোল সংখ্যাও দেয়া আছে 0.15 মোল। এখন এইখানে একটু কথা আছে, আমি কিন্তু বলছিলাম যদি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার যদি যোগ করি তাহলে n এর আগে ওই অ্যাসিড বা ওই ক্ষারের তুল্য সংখ্যা যোগ হবে। এখন H2SO4 এর তুল্য সংখ্যাটা কত এটা একটু আমার জানতে হবে। H2SO4 দেখো এইটা একটা অ্যাসিড, তাহলে এইটার তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা যার যেটা করার ক্ষমতা সে সেইটা কত ভালোভাবে করতে পারতেছে, এইটাই তুল্য সংখ্যা। H2SO4 একটা অ্যাসিড, আর অ্যাসিড মানে আমরা জানি সে H প্লাস আয়ন দিবে। এখন আমি দেখি এই অ্যাসিডটা H প্লাস আয়ন কতটুকু দিতেছে। দেখো এটা যদি আমি ভাঙাই আসবে 2H প্লাস, আর এখানে SO4 2 মাইনাস, তার মানে দেখো এটা একটা অ্যাসিড, সে H প্লাস আয়ন দিচ্ছে 2 মোল। দেখো 2 H প্লাস, তার মানে এইটার অনুপাতটা 1:2। তার মানে 1 মোল এসি H2SO4 থেকে 2 মোল H প্লাস আয়ন আমরা পাই। তার মানে আমার H2SO4 এর তুল্য সংখ্যা 2। ঠিক আছে, মানে H2SO4 একটা অ্যাসিড, সে কয়টা H প্লাস আয়ন দিতে পারতেছে, তার যেই ক্ষমতা, তার ক্ষমতা H প্লাস আয়ন দেওয়া, এবং H প্লাস আয়ন সে কয়টা দিতে পারতেছে, H প্লাস আয়ন সে দিতে পারতেছে 2টা। তার মানে H2SO4 এর তুল্য সংখ্যা 2। আর আমি আগে বলছিলাম যে যদি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার যদি যোগ করি তাহলে এই যে n তার আগে তুল্য সংখ্যাটা গুণ হবে। এখন H2SO4 যেহেতু একটা শক্তিশালী অ্যাসিড,
এই জন্য এই n এর আগে পূর্ণ সংখ্যাটা হচ্ছে গুণ হবে, পূর্ণ সংখ্যা যেহেতু 2, তো আমার সূত্র হবে আগে একটা 2 দিব, এখানেও আগে একটা 2 দিব। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমার দেখো পি কেবি মানে হচ্ছে মাইনাস লগ কেবি প্লাস লগ n অফ s প্লাস 2n ডিভাইডেড বাই n অফ b মাইনাস 2n। এখন হচ্ছে আমার সব মান আমার জানা, আমি হচ্ছে জাস্ট বসাবো। দেখো কেবি এর মানটা আমার দেয়া আছে 1.56 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে লিখি মাইনাস লগ 1.56 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। আচ্ছা, এরপরে বলছে প্লাস লগ, আমি একটু ডান পাশের আশা করি এগুলা তোলা হয়েছে, এগুলো আমি একটু মুছে দিচ্ছি। লগ n অফ s মানে হচ্ছে সল্টের মোল সংখ্যা। দেখো লবণের মোল সংখ্যা NH4Cl, মানে দ্রবণের যে লবণ তার মোল সংখ্যা হচ্ছে 0.12, 0.12 লিখি আমি 0.12। আর নিচে হচ্ছে n অফ b মানে বেইজের মোল সংখ্যা। দেখো এটা হচ্ছে আমার বেইজ বা ক্ষার, এর মোল সংখ্যা হচ্ছে 0.15, তো 0.15 আমি লিখলাম এখানে। এখন উপরে হবে হচ্ছে 2n, nটা কি, n হচ্ছে আমি যতটুকু এসিড আমি যোগ করছি, যত যত মোল এসিড আমার এই বাফার দ্রবণে বা ক্ষারীয় বাফার দ্রবণে আমার যোগ হয়েছে। আবার বলতেছি কেন ক্ষারীয় বাফার দ্রবণ আমি বলতেছি, কারণ এইটা একটা ক্ষার আর তার লবণ, তার মানে এই যে বাফার দ্রবণটা এটা হচ্ছে ক্ষারীয় বাফার। আচ্ছা, n হচ্ছে আমার 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 3, 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 3। আবার নিচে হবে হচ্ছে মাইনাস 2 ইনটু n, মানে হচ্ছে যত মোল হচ্ছে এই বাফার দ্রবণে H2SO4 আর যত মোল অ্যাসিড হচ্ছে মানে আমি দিছি সেটা হচ্ছে বাইর করছে এখানে 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে যেটা আসবে ওইটাই হবে আমার পি অফ ওএইচ। ক্যালকুলেট আমি কি করি, মাইনাস লগ 10 1.56 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আচ্ছা, প্লাস লগ 10 এখন হচ্ছে 0.12 প্লাস 2 ইনটু 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, নিচে হবে 0.15 মাইনাস 2 ইনটু 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটার আমার অ্যান্সারটা আসে হচ্ছে 6.76, 6.76। দেখো এটা আমার পি অফ ওএইচ পাইছি আমি। আমি একটু এখন এটা একটু মুছি। দ্রবণে এই যে অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, এটা যোগ করার পরে আমার পি অফ ওএইচ আমি পাইছি হচ্ছে, আমি এখানে লিখি পি অফ ওএইচ পাইছি হচ্ছে 6.76। সো পি অফ এইচ টা কত হবে, পি অফ এইচ হবে 14 থেকে যদি মাইনাস দিই তাহলে হচ্ছে এটা পাবো, এটাই পি অফ এইচ। তাও আমি সূত্রটা লিখি পি অফ এইচ প্লাস পি অফ ওএইচ, এটা হচ্ছে 14। আমি পি অফ ওএইচ হচ্ছে আমি পাইছি, পি অফ ওএইচ পাইছি হচ্ছে 6.76 ইকুয়ালস টু 14। তো এখন যদি পি অফ এইচ টা আমি বের করতে চাই 14 থেকে হচ্ছে মাইনাস দিব, 14 মাইনাস 6.76, তো এটা আসে হচ্ছে 14 মাইনাস 6.76। আচ্ছা, 14 এটা আসলে হচ্ছে 7.21, 7.21 পিএইচটা হচ্ছে 7.21। এটা হচ্ছে আমার ওই যে শক্তিশালী অ্যাসিড ওইটা যোগ করার পরে আমার পিএইচ আসছে 7.21। তাহলে এটা আমি একটু লিখি, মানে এটা কিন্তু নতুন পিএইচ। তাহলে আগেরটাকে যদি পিএইচ যদি 7.29 বলি, মানে পিএইচ যদি হয় 7.29, এর পরেরটাকে আর পিএইচ না, পিএইচ প্রাইম আমি বলি, যেহেতু আমার ডিফারেন্সটা ক্রিয়েট করতে হবে। আগের বারও যদি পিএইচ বলি, সেকেন্ড বারও যদি পিএইচ বলি, তাহলে এটা কিন্তু হইলো না। তো আমার এখন নতুন পিএইচ আসছে 7.21, একটু লিখি এখানে নতুন পিএইচ আসছে হচ্ছে 7.21, মানে পিএইচ প্রাইম এটা আসছে হচ্ছে 7.21। এখন আমি হচ্ছে ডিফারেন্স করব, ডেল অফ পিএইচ টা এই সূত্রে, এই এক নম্বর ইকুয়েশন এই সূত্রটাকে, এখন হচ্ছে ডেল অফ পিএইচ এটা হবে হচ্ছে 7.29 মাইনাস 7.21। আগে ছিল 7.29, এখন হইছে 7.21। এখন যদি মাইনাস করি তাহলে এটা আসবে হচ্ছে 0.08 সম্ভবত, 7.29 মাইনাস 7.21, এটা আসে হচ্ছে 0.08, 0.08। আমার কাজ মোটামুটি সবই শেষ। এখন আমি জাস্ট এই যে আমার বাফার ক্ষমতা এখানে হচ্ছে আমি সব বসাবো। দেখো এক নাম্বার ইকুয়েশন যদি এখন সব বসাই তাহলে আমার বাফার ক্ষমতাটা আসে হচ্ছে, বাফার ক্ষমতা ইকুয়ালস টু আমার এন,
আমার যে এসিডটা যোগ করছি তার মোল সংখ্যা আমি পাইছি 4 × 10⁻³ আর দেখো উপরে n এর পরিচয় কিন্তু যতটুকু আমি এসিড যোগ করছি সেটা হচ্ছে 4 × 10⁻³ আর নিচে হচ্ছে ডেল পিএইচ, মানে পিএইচ এর পরিবর্তনটা, পিএইচ এর পরিবর্তন কত 0.08, 0.08। এটা করলে আমার অ্যান্সার আসে হচ্ছে 4 × 10⁻³ নিচে হচ্ছে 0.08। তো আমার অ্যান্সার আসে হচ্ছে 0.05, 0.05। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের সেকেন্ড পার্টের অ্যান্সার, যে বাফার ক্ষমতাটা হচ্ছে 0.05। আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো। আচ্ছা, এখন ছোট্ট একটা, আমি এটা মুছে দিচ্ছি সবকিছু, ছোট্ট একটা কনসেপ্ট আমরা একটু দেখবো। রক্তের পিএইচ 7.4, রক্ত হচ্ছে একটা বাফার দ্রবণ এবং সেটার পিএইচ অলওয়েজ থাকে হচ্ছে 7.4। এখানে একটু লিখি, রক্ত হচ্ছে একটা বাফার দ্রবণ, রক্ত একটি বাফার দ্রবণ, বাফার দ্রবণ, এর পিএইচ অলওয়েজ হচ্ছে 7.4 এর আশপাশে থাকে। এখন কথা হচ্ছে বাফার দ্রবণের সংজ্ঞা কিন্তু আমরা আগে দেখছি যে বাফার দ্রবণ মানে কি। বাফার দ্রবণ মানে হচ্ছে যে আমি যদি ওইখানে অ্যাসিড কিংবা ক্ষার যোগ করি তার পিএইচ এর কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, একটু চিন্তা করো যে বাফার দ্রবণে তুমি মানে অ্যাসিড বা ক্ষার যে যোগ করা বলতে কি বোঝাচ্ছি, আমি যোগ করা বলতে এইটা বোঝাচ্ছি না যে তুমি ধরো একটা টেস্ট টিউবের, মানে টেস্ট টিউবের যতটুকু দ্রবণ আটে, মানে ছোট একটা টেস্ট টিউব, ওইখানে যতটুকু বাফার দ্রবণ আছে ওইটার সাথে তুমি মানে 1 বালতি বাফার দ্রবণ, সরি 1 বালতি যদি তুমি এসিড দাও বা 1 বালতি এসিডের ভিতরে যদি একটা বাফার দ্রবণ দাও তাহলে কিন্তু এটা হইলো না, অবশ্যই পিএইচ চেঞ্জ হবে। আমি বলতেছি যে ধরো 1 বোতল বা 1 গ্লাস হচ্ছে বাফার দ্রবণ আছে, ওইখানে হচ্ছে তুমি 1 ফোঁটা বা 2 ফোঁটা বা আরেকটু বেশি হচ্ছে তুমি এসিড দিচ্ছ। তো আরেকটু এসিড বা ক্ষার যদি দাও তুমি ওইটার ভিতরে 1 ফোঁটা 2 ফোঁটা, মানে খুবই অল্প পরিমাণে যদি দাও তাহলে হচ্ছে সেটা পিএইচটা চেঞ্জ হয় না। তো নর্মালি যদি তুমি কোনো একটা শক্তিশালী এসিড বা শক্তিশালী ক্ষারের দ্রবণে যদি তুমি 1 ফোঁটা এসিড বা 1 ফোঁটা যদি তুমি ক্ষার দাও তাহলে কিন্তু ওইটা পিএইচটা একটা সিগনিফিকেন্ট পরিমাণে হচ্ছে চেঞ্জ হয়, কিন্তু বাফার দ্রবণের ক্ষেত্রে এইটা হয় না। এটার কারণটা কি আমরা দেখবো হচ্ছে রক্তের গঠন কি, ওইটা থেকে একটু দেখবো। যদিও আমরা আগে দেখছি যে বাফার দ্রবণে কেন পিএইচ হচ্ছে চেঞ্জ হয় না, একদম শুরুতেই এটা দেখছি। তারপর আমি হচ্ছে রক্তের যে বাফার দ্রবণ সেটা, মানে এই বাফার দ্রবণের পিএইচটা কেন চেঞ্জ হয় না এটা দেখার জন্য আমার আগে রক্তের গঠনটা একটু বুঝতে হবে। রক্ত হচ্ছে দুইটা জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড, আর একটা হচ্ছে আমার ডান পাশে লেখা আছে NaHCO3 কার্বনিক অ্যাসিড আর তার লবণ। এটা হচ্ছে একটা অ্যাসিড আর তার লবণ, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আর এটা হচ্ছে লবণ। ঠিক আছে, এই দুইটা মিলে হচ্ছে আমার রক্ত গঠিত হয়। এখন আমি দেখবো যে কেন রক্তের পিএইচটা চেঞ্জ হয় না। রক্ত একটা বাফার দ্রবণ এবং এই বাফার দ্রবণের কেন পিএইচটা চেঞ্জ হয় না। আচ্ছা, আমি একটা কোন একটা ধরো কি বলে পাত্রই বলো, একটা পাত্রে হচ্ছে আমি H2CO3 নিলাম আর একটা হচ্ছে NaHCO3 নিলাম, যেহেতু রক্তে আমার এই দুইটা জিনিসই আছে। এখন একটা পাত্রে যদি আমি এই দুইটা জিনিস নেই তাহলে কিন্তু এই দুটো জিনিস বসে থাকবে না, তারা কি করবে, বিয়োজিত হবে। আচ্ছা, বিয়োজিত যদি হয় তাহলে এখানে হবে হচ্ছে HCO3 মাইনাস প্লাস H প্লাস, বিয়োজিত হয়ে এটা তৈরি হইলো। আর এইখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে NaH, হ্যাঁ NaHCO3। আচ্ছা, এটা হবে হচ্ছে, এটা হবে হচ্ছে HCO3 মাইনাস প্লাস Na প্লাস। দেখো এটা হয়, এটাকে যদি ভাঙাই তাহলে হয় হচ্ছে HCO3 মাইনাস আর Na প্লাস, এই দুইটা মিলে আবার দেখো এটা কিন্তু হচ্ছে NaHCO3, NaHCO3। এখন এই ধরো আমার একটা পাত্র, ওকে, এই পাত্রে আমি অ্যাসিড দিব ফার্স্টে, আমি একটু অ্যাসিড দেই। আচ্ছা, অ্যাসিড যদি দেই ACID, অ্যাসিড দেয়া মানে কি H প্লাস দেয়া, আগে বলছিলাম। আচ্ছা, H প্লাস দিলাম। এখন দেখো অ্যাসিড দেয়া মানে কি, অ্যাসিড কি করে, অ্যাসিড হচ্ছে H প্লাস আয়ন দেয়। তার মানে আমি একটা পাত্রে অ্যাসিড দিচ্ছি, মানে এই দুইটা হচ্ছে আমার যৌগ হচ্ছে একটা পাত্রে আছে এবং সেখানে হচ্ছে আমি অ্যাসিড দিচ্ছি।
সেটা খুব একটা মানে আহামরি বেশি না, মোটামুটি পরিমাণে হচ্ছে আমি এসিড দিচ্ছি। তার মানে কিছু পরিমাণে এইচ প্লাস আয়ন তো অবশ্যই মুক্ত হবে। এখন দেখো, এইচ প্লাস আয়ন দিছি, তার মানে কি এটা পিএইচটা কি চেঞ্জ হওয়ার কথা না? একটু বুঝো, এইচ প্লাস আয়ন দিছি, তার মানে আমি এইটা কিন্তু একটু অ্যাসিডিক হওয়ার কথা, কিন্তু অ্যাসিডিক হয় না। কারণ হচ্ছে এই যে এইচ প্লাস, সে হচ্ছে এইখানে এই যে এইচ সিও থ্রি মাইনাস আছে, এর সাথে মিলে এইচ টু সিও থ্রি তৈরি হয়। আমার সারমর্ম যেটা সেটা হচ্ছে এইচ প্লাস আয়ন এই দ্রবণে দিছি, দেয়ার কারণে এইচ প্লাস আয়ন পরিমাণটা তো বাড়ার কথা ছিল, কিন্তু দেখো বাড়ে না। কারণ এই যে এইচ প্লাস সে এইচ সিও থ্রি মাইনাসের সাথে মিলে এইচ টু সিও থ্রি তৈরি করে। আশা করি একটু বুঝছো যে এসিড দেওয়ার পরেও কেন হচ্ছে এইচ প্লাস এর পরিমাণটা চেঞ্জ মানে বাড়ে না। আর এইচ প্লাস এর পরিমাণ যদি না বাড়ে তাহলে পিএইচ এর মানটাও চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এসিডের ব্যাপারটা আমরা বুঝছি, এবার আমরা একটু ক্ষারের ব্যাপারটা বুঝি। আমি যদি বেস দিই, বেস দেয়া মানে কি? ওএইচ মাইনাস আয়ন দেয়া না? বেস কি করে? বেস হচ্ছে ওএইচ মাইনাস আয়ন দেয়। আর ওএইচ মাইনাস আয়ন যেহেতু দিচ্ছি আমি, তার মানে কি আমার ওএইচ মাইনাস আয়ন কিন্তু বসে থাকে না। ওএইচ মাইনাস আয়ন তাও এইচ প্লাস পায়, সে কিন্তু পানি তৈরি করে ফেলে। এখানেও সেম কাজটা করবে। এই যে ওএইচ মাইনাস আয়ন, সে হচ্ছে এইখানে যে এইচ প্লাস আছে তাকে নিয়ে সে হচ্ছে এইচ টু ও তৈরি করে ফেলবে। এইচ টু ও তৈরি করে ফেলবে। এইবার কি হইলো? এইবার এইচ প্লাস এর পরিমাণটা হচ্ছে কমে যাওয়ার কথা। আমার দ্রবণে যতটুকু এইচ প্লাস ছিল তার পরিমাণটা কিন্তু এবার কমে যাওয়ার কথা। তার মানে কি পিএইচ এর যেহেতু কমে গেছে এইচ প্লাস এর আয়নের পরিমাণ, তার মানে হচ্ছে এটা কমে যাবে। কিন্তু আহ মানে রিয়েলিটিতে এইটা আসলে হয় না, এইচ প্লাস আয়নের পরিমাণটা আসলে কমে না। কেন কমে না? কারণ দেখো, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড আগে বলছি যে দুর্বল অ্যাসিড বিয়োজিত হয় আস্তে আস্তে। তার মানে এই যে এইচ প্লাস এর পরিমাণ, এটা হচ্ছে খুবই কম। তো এই যে OH মাইনাস আসবে, সে হচ্ছে খুব বেশি এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে সে পানি তৈরি করতে পারবে না, পরিমাণটা খুবই কম হবে। এটা হচ্ছে এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, এই যে দুর্বল অ্যাসিড, সে যেহেতু আস্তে আস্তে বিয়োজন ঘটায়, সে শুরুতেই একটা সবল অ্যাসিডের মতো শুরুতেই পুরোটা বিয়োজিত হয়ে যায় না, সে হচ্ছে আস্তে আস্তে বিয়োজিত হয়। তার মানে এই যে এইচ প্লাস আয়ন, এইটার পরিমাণটা কিন্তু এই দ্রবণে খুব একটা বেশি না। বা এই এইচ প্লাস আয়ন নিয়ে সে যদি এইচ টু ও তৈরি করেও, ওএইচ মাইনাস যদি এইচ টু ও তৈরি করেও, তারপরও এই এইচ টু সিও থ্রি একটা লম্বা সময় ধরে যেহেতু এইচ ওএইচ মাইনাস সরি এইচ প্লাস আয়ন দেয়, সো এই এইচ প্লাস আয়নের ঘাটতিটা সে আবার বিয়োজিত হয়ে ফিল আপ করে দেয়। আমি আশা করি বুঝতে পারতেছি। আমি আরো একবার বলি, আমি বেস দিছি মানে হচ্ছে OH মাইনাস আয়ন দিছি। আর OH মাইনাস আয়ন এই H প্লাস এর সাথে মিলে হচ্ছে H2 ও তৈরি করবে। তাহলে কি H প্লাস এর পরিমাণটা কমে গেল না? কিন্তু H প্লাস আয়নের পরিমাণ যতই কমুক, এই যে H2CO3 সে আবার বিয়োজিত হয়ে এই যে যতটুকু কমছে ততটুকু আবার সে ফিল আপ করে দেয়। এই জন্যই হচ্ছে এই রক্তের পিএইচ এর মানটা অলওয়েজ হচ্ছে 7.4 বা তার আশপাশে থাকে। ঠিক আছে? আর যদি এই জিনিসটা না হইতো, আমাদের রক্ত যদি বাফার দ্রবণ না হইতো, তাহলে কিন্তু আমরা তো অনেক কিছুই ইনহেল করি। তো আমাদের বডিতে যদি একটু বেস বা একটু কি বলে ক্ষার যদি যায়, তাহলে কিন্তু হিউজ একটা মানে ইমব্যালেন্স হবে বডিতে। তো রক্তটা একটা বাফার দ্রবণের কারণেই আমরা অনেক কিছু ইনহেল করার পরও আমরা কিন্তু সুস্থ থাকি, খুব একটা আহামরি কিছু কিন্তু আমাদের হয় না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে রক্ত একটা বাফার দ্রবণ। আর এই বাফার দ্রবণের কারণেই হচ্ছে রক্তে আমি এইচ প্লাস বা OH মাইনাস বা অ্যাসিড বা ক্ষার গেলেও আমাদের বডির খুব একটা সমস্যা হয় না। আশা করি বুঝতে পারছি। তো আমাদের বাফারের টপিক এই পর্যন্তই। আমাদের যা ম্যাথ ছিল আমরা করছি, মোটামুটি যা থিওরি ছিল তাও হচ্ছে আমরা করছি। তো ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই।